যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালী পার হওয়া সহজ হবে না, বলল ইরান। ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে। যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসছে যুক্তরাষ্ট্র। সংঘাত ও সংকটের তেহরান, এক শহরে দুই বাস্তবতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালী পার হওয়া সহজ হবে না, বলল ইরান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোর জন্য হরমুজ প্রণালী ব্যবহার সহজ হবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরান বরাতে রোববার 10 মে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের এপ্রিল ও মে মাসের শুরুতে ইরানের তেল পরিবহন, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা যায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হরমুজ প্রণালী অতিক্রমের ক্ষেত্রে তেহরানকে কোনো ধরনের অর্থ পরিশোধ না করতে জাহাজগুলোকে সতর্ক করে ওয়াশিংটন। এর জবাবে ইরানের সেনাবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে যারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করবে তাদের হরমুজ প্রণালী ব্যবহার করতে গিয়ে জটিল পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। তিনি জানান, হরমুজ প্রণালীতে নতুন নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা চালু করেছে তেহরান। এখন থেকে এ পথে চলাচলকারী জাহাজগুলোকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুমোদন নিতে হবে। ইরানি কর্মকর্তাদের দাবি, জাহাজ চলাচলের অনুমতি ও টোল আদায়ের নতুন প্রক্রিয়া ইতিমধ্যে কার্যকর হয়েছে। শিপিং বিশ্লেষক প্রতিষ্ঠান লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স জানিয়েছে, এ উদ্দেশ্যে পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি নামে নতুন একটি সংস্থা গঠন করেছে ইরান। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর কাছে অনুমতির জন্য নির্দিষ্ট ফরমও পাঠানো হয়েছে। এর আগে শনিবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, যুক্তরাষ্ট্র সমর্থিত অবস্থানের পক্ষে যেসব দেশ দাঁড়াবে তাদের জন্য পরিণতি সুখকর হবে না। সম্প্রতি হরমুজ প্রণালীতে ইরানের আরোপ করা বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব তোলে যুক্তরাষ্ট্র ও বাহরাইন। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই বলেছেন, হরমুজ প্রণালীতে আরোপ করা টোল থেকে প্রথমবারের মতো রাজস্ব আয় করেছে তেহরান। বর্তমানে সীমিত সংখ্যক জাহাজকে এই নৌপথ ব্যবহারের অনুমতি দিচ্ছে ইরান। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের উল্লেখযোগ্য অংশ হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করা হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে কৌশলগত এই নৌপথে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে তেহরান। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে এবং আন্তর্জাতিক অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে। ইরানি তেলবাহী জাহাজে হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানো হবে বলে সতর্কবার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। শনিবার 9 মে ওমান উপসাগরে দুটি ইরানি ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পরই IRGC কঠোর প্রতিক্রিয়া জানায়। এক বিবৃতিতে IRGC বলেছে, ইরানের জাহাজ বা বাণিজ্যিক বহরে যে কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও শত্রুপক্ষের জাহাজে শক্ত প্রতিশোধমূলক হামলা চালানো হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটনের নতুন শান্তি প্রস্তাবের বিষয়ে ইরানের জবাব শীঘ্রই পাওয়া যেতে পারে। তবে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এসেছে কিনা তা নিশ্চিত নয়। বরং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে তিনি বলেন, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতা কূটনৈতিক সমাধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এর মধ্যে ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী দুটি ট্যাঙ্কারে হামলার ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। ইরানের অভিযোগ, ওই হামলায় তাদের নৌবহরকে লক্ষ্য করা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র বলছে জাহাজগুলো নিষেধাজ্ঞা অমান্য করছিল। ইরানি সামরিক সূত্র দাবি করেছে, এর জবাবে নৌবাহিনী পাল্টা পদক্ষেপ নিয়েছে, যদিও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা আরও গভীর হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বজুড়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, যা বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্র বলছে এই কৌশলগত নৌপথে ইরানের নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য নয়। অন্যদিকে তেহরান মনে করছে এটি তাদের উপর চাপ সৃষ্টি করার একটি কৌশল। চলমান পরিস্থিতিতে কাতার সহ বিভিন্ন দেশ মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাতারের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের বৈঠকেও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে। এদিকে স্যাটেলাইট চিত্রে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারক দ্বীপের কাছে তেল ছড়িয়ে পড়ার চিহ্ন পাওয়া গেছে, যা দেশটির জ্বালানি অবকাঠামো নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এরপরে জানবেন যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র। গত 28 ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছিল তা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পিছু হটার মাধ্যমেই শেষ হতে যাচ্ছে। এই যুদ্ধ চালিয়ে যাওয়া ওয়াশিংটনের জন্য বিপর্যয়কর হতে পারে, কারণ মধ্যপ্রাচ্যের তেল, গ্যাস ও পানি শোধন পরিকাঠামো ধ্বংস হলে বিশ্বব্যাপী দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকট দেখা দেবে। ইরান এমন এক পর্যায়ে রয়েছে যেখানে তারা যুক্তরাষ্ট্রকে এমন চড়া মূল্য দিতে বাধ্য করতে পারে যা বহন করা ওয়াশিংটনের পক্ষে অসম্ভব। মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার পরামর্শে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শীর্ষ নেতৃত্ব ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার লক্ষ্যে এই হামলার পরিকল্পনা করেছিলেন। ট্রাম্প প্রশাসন ধারণা করেছিলেন 2026 সালের জানুয়ারিতে ভেনেজুয়েলায় যেভাবে ক্ষমতার পরিবর্তন ঘটানো সম্ভব হয়েছিল, ইরানেও তেমনটি ঘটবে। কিন্তু তেহরানের বাস্তবতা ছিল ভিন্ন। হামলার মুখে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসি এবং ধর্মীয় নেতৃত্ব আরও শক্তিশালী হয়ে ঐক্যবদ্ধ হয়েছে এবং সাধারণ মানুষ বহিরাগত আক্রমণের বিরুদ্ধে সরকারের পাশে দাঁড়িয়েছে। ফলে 2 মাস যুদ্ধ চালিয়েও যুক্তরাষ্ট্র তেহরানের কোনো অনুগত সরকার বসানো বা ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার কোনো সামরিক পথ খুঁজে পায়নি। যুক্তরাষ্ট্রের এই ব্যর্থতার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, মার্কিন নেতৃত্ব ইরানের 5000 বছরের ইতিহাস ও সাংস্কৃতিক শক্তিকে অবমূল্যায়ন করেছে। দ্বিতীয়ত, গত 40 বছরের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান যে উন্নত ব্যালিস্টিক মিসাইল, ড্রোন প্রযুক্তি এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে, সেই কারিগরি সক্ষমতা সম্পর্কে ওয়াশিংটনের সঠিক ধারণা ছিল না। বর্তমানে যুদ্ধের প্রযুক্তি ইরানের অনুকূলে চলে গেছে। যেখানে ইরানের একটি ড্রোন তৈরিতে মাত্র $20,000 খরচ হয়, সেখানে সেটি ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইলের পেছনে খরচ হয় প্রায় $40 লাখ। এই বিপুল আর্থিক ব্যয় মার্কিন সামরিক বাজেটের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এরপরে জানবেন সংঘাত ও সংকটের তেহরান, এক শহরে 2 বাস্তবতা। তেহরানের একটি ব্যস্ত সড়ক। সন্ধ্যার আবছা আলোয় রাস্তার ধারে হাঁটু গেড়ে বসে আছেন এক হকার। ফুটপাতে বিছিয়ে রাখা কাপড়ের উপর গুছিয়ে রাখছেন টুকটাক ঘরের জিনিস। পাশ দিয়ে শাঁ শাঁ করে ছুটে চলা গাড়ির হেডলাইটের তীব্র আলো আর হর্নের শব্দের মাঝে নিচু স্বরে বিড়বিড় করছিলেন তিনি, যেন কারো সঙ্গে কথা নয়, নিজের ভাগ্যকেই দুষছেন। আক্ষেপের সুরে বললেন, দেখুন, এই হলো এখন আমাদের জীবন। পথচারীরা তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন, কেউ একটু থমকে দাঁড়াচ্ছেন, কেউ বা ভ্রুক্ষেপহীন। অথচ ঠিক কয়েক মিটার দূরে রাস্তার অন্য পাশে দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে লাউডস্পিকারে বাজছে গান, স্লোগানে মুখর একদল মানুষ। উত্তোলিত পতাকার নিচে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল বিরোধী স্লোগান দিচ্ছে তারা। দেশাত্মবোধক গানের সুরে মেতে ওঠা সেই ভিড়ের উপস্থিতি যেন জানান দিচ্ছে এক অন্য তেহরানকে। একই সময়ে একই রাজপথে এই 2 দৃশ্য এখন তেহরানের প্রতিদিনের বাস্তবতা। যুদ্ধ শুরুর পর দ্রুত পাল্টে যাওয়া পরিস্থিতির মুখে দাঁড়িয়ে এই চিত্র শুধু শহরটির 2টি সম্পূর্ণ বিপরীতমুখী রূপ ফুটিয়ে তুলেছে, যা মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে উঠে এসেছে। সংঘাত ও অস্থিরতার ক্ষত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের এক রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী হয়েছে ইরান, যেখানে পরবর্তী সময়ে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। দশকের পর দশক ধরে চলা উত্তেজনার মধ্যে এটি ছিল সবচেয়ে সরাসরি এবং বড় আকারের সংঘাত। সেই রেশ কাটতে না কাটতেই জানুয়ারিতে দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ, যা দমনে কঠোর অবস্থান নেয় সরকার। প্রায় 1 মাস বন্ধ রাখা হয় ইন্টারনেট। এই সংকটের রেশ কাটিয়ে ওঠার আগেই শুরু হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধ। দীর্ঘকাল ধরে ইরানিদের প্রধান উদ্বেগ ছিল ধীরগতির অর্থনৈতিক মন্দা আর
সামাজিক বিধিনিষেধ। কিন্তু এখন তাদের সামনে এসে দাঁড়িয়েছে সরাসরি যুদ্ধ আর দীর্ঘস্থায়ী অস্থিরতার আতঙ্ক। এই পরিস্থিতি কেবল মানুষের দৈনন্দিন জীবনেই বদলে দেয়নি, বরং আগামীর অনিশ্চয়তা সম্পর্কে তাদের চিন্তাধারার সীমাও পাল্টে দিয়েছে। তেহরানের এক ভাষা শিক্ষক নাফিসেহ বলেন, যুদ্ধ আর ধ্বংসলীলা দেখার আগে আমরা ভাবতাম আমাদের লড়াইটা শুধু দ্রব্যমূল্য আর অর্থনৈতিক চাপের বিরুদ্ধে। জীবন আগে থেকেই কঠিন ছিল, কিন্তু পরিস্থিতি যে এতদূর গড়াবে বা আরও খারাপ হবে তা কখনো ভাবিনি। গত মাসে যুদ্ধবিরতি বা সামরিক উত্তেজনায় সাময়িক বিরতি এলেও তার অর্থনৈতিক ক্ষত এখনো দগদগে। শিল্প কারখানা ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার প্রভাবে জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়েছে। খাদ্য ও ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বেকারত্ব। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে যুদ্ধের ক্ষয়ক্ষতির কারণে। আবার কেউ কেউ ধুঁকছে দীর্ঘ ইন্টারনেট ব্ল্যাকআউটের কবলে পড়ে। অন্যদিকে সরকারি পৃষ্ঠপোষকতায় আয়োজিত সভা সমাবেশগুলোয় দেখা যাচ্ছে ভিন্ন মেজাজ। সেখানে অংশগ্রহণকারীরা মনে করেন এই কষ্ট সাময়িক এবং জাতীয় স্বাধীনতা রক্ষার জন্য এটি একটি পরীক্ষা। অংশগ্রহণকারীর মতে, আমরা যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের চাপের কাছে মাথা নত করব না। এটা শুধু রাজনীতি নয়, এটা আমাদের দেশ আর বিশ্বাস রক্ষার লড়াই। তবুও এগিয়ে চলা। সংকট আর উত্তেজনার মধ্যেও তেহরানের জীবন থেমে নেই। উত্তর তেহরানের শপিং মলগুলোয় মানুষের আনাগোনা আছে, রেস্তোরাঁগুলো খোলা, তবে কেনাকাটার প্রবণতা আগের মতো নেই। মার্কেটের এক দোকানদারের মতে, মানুষ এখন দোকানে আসে, পণ্য দেখে, কিন্তু আগের মতো কেনে না।